হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যাটার্জি টিউটোরিয়াল। আশা করি তোমরা সবাই ভালোই রয়েছো। আজকে তোমাদের নিয়ে এলাম সম্পূর্ণ একটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখব মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1-এর ইতিহাসে যে প্রশ্নগুলো তোমাদেরকে সলভ করতে হবে। এই লকডাউনের সময় তোমাদের প্রত্যেক স্কুল থেকেই এই মডেল অ্যাক্টিভিটিগুলো দেওয়া হয়েছে, প্রত্যেক ক্লাসেরই মডেল অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে। আজকে সেই মডেল অ্যাক্টিভিটির ক্লাস 12-এর ইতিহাস নিয়ে আলোচনা করা হবে। এই মডেল অ্যাক্টিভিটিগুলো তোমরা যদি ভালো করে ফলো করো বা ভালো করে বাড়িতে তৈরি করে ফেলো, এগুলো তোমাদের ফাইনাল পরীক্ষা আসতে পারে। তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1-এ দ্বাদশ শ্রেণীতে যে ইতিহাসের প্রশ্নগুলি রয়েছে একবার দেখে নাও। প্রথমে রয়েছে প্রথম অধ্যায়, যে অধ্যায়ের নাম অতীত স্মরণ। তোমরা এর আগে দেখেছো এই অতীত স্মরণ অধ্যায় থেকে আমি বেশ কয়েকটি শর্ট প্রশ্ন নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিও দেখার জন্য তোমাদেরকে বলবো, যারা যারা এখনও দেখোনি তারা প্লেলিস্টে চলে যাও, সেখান থেকে পেয়ে যাবে। আর যারা যারা আজকে চ্যানেলে নতুন এসছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তাতে তোমাদেরই উপকার হবে। বিনা পয়সায় এর জন্য কোনো চার্জ লাগে না সাবস্ক্রাইব করতে গেলে। শুধুমাত্র বেল আইকনে ক্লিক করে দেবে সাবস্ক্রাইব করার সাথে সাথে, তাহলেই তোমরা সঙ্গে সঙ্গে আমার ভিডিও আপলোড করার নোটিফিকেশান পেয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে আধুনিক ইতিহাসের দৃষ্টিভঙ্গি সম্পর্কে যা জানো লেখো। এই যে প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নের বিকল্প প্রশ্ন হতে পারে আধুনিক ইতিহাসের লিখন পদ্ধতি সম্পর্কে যা জানো লেখো। এই প্রশ্নটা নিয়েই প্রথমে আলোচনা করা যাক। আধুনিক ইতিহাসের লিখন পদ্ধতি, দেখো উত্তরটা ভালো করে তোমরা দেখো। জ্ঞানের অন্যান্য শাখার মতো ইতিহাসেরও নিজস্ব লিখন পদ্ধতি বা দৃষ্টিভঙ্গি রয়েছে। এগুলি হলো কি কি, প্রথম থেকেই পয়েন্ট করা রয়েছে, পয়েন্টগুলো তোমরা ফলো করো। উৎস সংগ্রহ, উৎস ছাড়া ইতিহাস রচনা সম্ভব নয়, তাই ঐতিহাসিকরা বিভিন্ন উৎস সন্ধান করে সেগুলি সংগ্রহ করে চলেছে। এই উৎসগুলি বিভিন্ন প্রকারের হয়। তাহলে এই উৎসগুলো কী কী হতে পারে? প্রত্নতাত্ত্বিক উৎস, যেমন জীবাশ্ম, হাড়গোড়, মুদ্রা, স্থাপত্য ভাস্কর্য, মুদ্রা, লেখ, আসবাবপত্র, অস্ত্রশস্ত্র, যন্ত্রপাতি ইত্যাদি। তারপরে দেখো মৌখিক উৎস। মৌখিক উৎস কী কী হতে পারে? পৌরাণিক কাহিনী, কিংবদন্তি, রূপকথা, পালাগান, প্রবাদ ইত্যাদি, এগুলি মৌখিক উৎস। তারপরে এই পয়েন্ট দেখো, দুর্ভিত্তিক উৎস। এই দুর্ভিত্তিক উৎসগুলি কি কি? চিত্রকলা, নকশা, মানচিত্র ইত্যাদি। তারপরে লিখিত বিবরণ কি কি হতে পারে? পাণ্ডুলিপি, চুক্তি, সন্ধি, পুস্তক, সংবাদপত্র, দিনলিপি ইত্যাদি। এই উৎসগুলিরও শ্রেণীবিভাগ রয়েছে। কিভাবে সেই উৎসের শ্রেণীবিভাগ করা হয়েছে দেখে নাও। ঐতিহাসিক উৎসগুলি বিভিন্ন ধরনের হতে পারে, তাই ঐতিহাসিকরা উৎসগুলিকে সংগ্রহের পর সেগুলিকে গুরুত্ব অনুযায়ী চিহ্নিত করে থাকেন। এরপর এগুলি অনুসন্ধান করে স্বচ্ছ জ্ঞান লাভ করেন। যেমন উৎস সংগ্রহের পর উৎসগুলি থেকে অতি প্রয়োজনীয় ও মোটামুটি প্রয়োজনীয় হিসেবে দলিল, দস্তাবেজ, চিঠিপত্র, সরকারি নির্দেশ প্রভৃতি চিহ্নিত করেন। তারপরে পয়েন্ট দেখো, গবেষণা। উৎস সম্পর্কে যথেষ্ট অনুসন্ধানের পর ঐতিহাসিকরা সঠিক তথ্য উদ্ঘাটনের জন্য সুসংবদ্ধ পদ্ধতিতে গভীরভাবে গবেষণা করেন। অতীতের সেই উৎসটি কোন যুগে কোন পটভূমিতে সৃষ্টি হয়েছিল, ইহার সমকালীন যুগধর্ম, আর্থ সামাজিক অবস্থা ইত্যাদি নিয়ে গবেষণা চলে। তারপরের পয়েন্ট দেখো, কার্যকারণ পদ্ধতির প্রয়োগ। উৎস দিয়ে গবেষণার পর ঐতিহাসিকরা উক্ত বিষয়টির কার্যকারণ সম্পর্কটি নির্ধারণ করে। যেমন কোন কার্যের পিছনে কোন কারণ থাকে, তেমনি ঐতিহাসিকরা ঘটনাটির পেছনে কোন কারণ ছিল তা খুঁজে বার করেন। এছাড়াও সঠিক তথ্যের জন্য নানা দৃষ্টিকোণ থেকে নানা রকম প্রশ্ন করা হয়। তারপরের পয়েন্ট দেখো, ধারাবাহিকতা ও কালানুক্রম। কালানুক্রম হলো ইতিহাস রচনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক। তাই ঐতিহাসিকগণ সময়ের ধারাবাহিকতা
বজায় রেখে কালাক্রমে অনুসারে ইতিহাসের ঘটনাগুলি সাজিয়ে থাকেন। এই ঘটনাগুলি 3টি কালপর্বে ভাগ করা হয়: ঘটনার সূচনা পর্ব, ঘটনার গতি প্রকৃতি এবং ঘটনার পরিণতি। তারপরের পয়েন্ট দেখো, ভৌগোলিক অবস্থানের উল্লেখ। ইতিহাসের সব ঘটনাই কোনো ক্ষুদ্র বা বৃহৎ ভৌগোলিক স্থানে সংঘটিত হয়। তাই ঐতিহাসিককে গবেষণার জন্য এবং ইতিহাস রচনার জন্য ভৌগোলিক অবস্থানের উল্লেখ করা অত্যন্ত জরুরি। পরের পয়েন্ট দেখো, তথ্য সংগ্রহ ও ইতিহাস রচনা। ঐতিহাসিককে তার ইতিহাস রচনা শুরু করার আগে প্রয়োজনীয় তথ্যের সংরক্ষণ করতে হয়। উৎস থেকে তথ্য সংগ্রহ এবং সেগুলিকে সঠিকভাবে যাচাইয়ের পর ঐতিহাসিক তথ্যগুলি সংরক্ষণ করা হয়। উপসংহার দেখো, ঐতিহাসিক উৎস অনুসন্ধান, তথ্য উদ্ঘাটন, ধারাবাহিক সময়ের উল্লেখ, ভৌগোলিক অবস্থান প্রভৃতির দ্বারা একজন ঐতিহাসিক যথার্থ ইতিহাস রচনা করতে পারেন। তবে শুধুমাত্র সুসংবদ্ধ লিখন পদ্ধতির দ্বারা ইতিহাস রচনা করলে তার সকল শ্রেণীর মানুষের কাছে গ্রহণযোগ্য নাও হয়ে উঠতে পারে। তাই সকল স্তরের পাঠকের কাছে মনোগ্রাহী করে তোলার জন্য ইতিহাস রচনার ভাষা মধুর ও সহজ সরল হওয়া দরকার। এই ছিল প্রথম প্রশ্ন। এরপরে তোমরা দ্বিতীয় প্রশ্নটা দেখো। দ্বিতীয় প্রশ্ন ছিল মিউজিয়াম কি এবং মিউজিয়ামের বিভিন্ন প্রকার, মিউজিয়ামের যে প্রকারভেদ ছিল সেটা দেখো। মিউজিয়াম হলো সেই প্রতিষ্ঠান যেখানে ঐতিহাসিক, সাংস্কৃতিক, বিজ্ঞান বিষয়ক, লোকসংস্কৃতি ইত্যাদি নমুনা বা উপাদান সংগ্রহ করে সংরক্ষিত করা হয় এবং জনসাধারণের জ্ঞাতার্থে মাঝে মাঝে প্রদর্শনী করে সরাসরি শিক্ষার প্রসার ঘটানো হয়। এই যে প্রশ্নটা ছিল, এই প্রশ্নটা তোমাদের বলেছিল বৈশিষ্ট্য, কার্যগত পার্থক্য লিখতে, কিন্তু পার্থক্যটাকে, সেই পার্থক্যে তোমরা যেমন ছোটবেলায় করেছো তেমন করার দরকার নেই, আমি পরপর সাজিয়ে দিয়েছি। দেখো, ইংরাজি মিউজিয়াম শব্দটি এসেছে গ্রিক শব্দ মৌসিয়ন থেকে, যার অর্থ হলো গ্রিক পুরাণে শিল্পকলার পৃষ্ঠপোষক মিউজদের মন্দির। প্রাচীন গ্রীসে এই ধরনের মন্দিরগুলিকে কেন্দ্র করে পাঠাগার, শিল্পকলা প্রভৃতি সংগ্রহশালা গড়ে উঠত। সুপ্রাচীনকালে মেসোপটেমিয়া ও এথেন্সে জাদুঘরের অস্তিত্ব ছিল। এগুলি শিক্ষা প্রসারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। বর্তমান বিশ্বে 202টি দেশে এবং প্রায় 55,000-এরও বেশি জাদুঘর গড়ে উঠেছে। তাহলে প্রথমেই ছিল তোমাদের ঐতিহাসিক জাদুঘর। ঐতিহাসিক জাদুঘরটা কি না, কোনো প্রাচীন ঐতিহাসিক গৃহকে কেন্দ্র করে যে মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় তা ঐতিহাসিক মিউজিয়াম নামে পরিচিত। উদাহরণ কি হবে? মুর্শিদাবাদ জেলার লালবাগে অবস্থিত হাজারদুয়ারি একটি ঐতিহাসিক মিউজিয়ামের উদাহরণ। তারপরে নিদর্শন, অর্থাৎ এখানে কি কি থাকে? ঐতিহাসিক মিউজিয়ামের বিভিন্ন নথিপত্র, মানুষের তৈরি করা বিভিন্ন ধরনের জিনিসপত্র, প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রভৃতি সংরক্ষণ ও প্রদর্শন করা হয়। তারপরে ছিল সামরিক মিউজিয়াম। সামরিক মিউজিয়াম কি? সামরিক মিউজিয়ামের কোনো দেশের সামরিক বাহিনী ও যুদ্ধ সংক্রান্ত নানা নিদর্শন সংরক্ষণ ও প্রদর্শন করা হয়। সাধারণত কোনো দেশের জাতীয়তাবাদী দৃষ্টিকোণ থেকে সে দেশে এ ধরনের সাধারণ মিউজিয়াম প্রতিষ্ঠা করা হয়। তারপরে উদাহরণ কি রয়েছে না, ন্যাশনাল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার মিউজিয়াম, কানাডিয়ান ওয়ার মিউজিয়াম প্রভৃতি হলো সামরিক মিউজিয়ামের উদাহরণ। নিদর্শন কি? এই মিউজিয়ামে যুদ্ধ চলাকালীন অস্ত্রশস্ত্র, অন্যান্য সামরিক সরঞ্জাম, সেনাদের পোশাক, যুদ্ধকালীন প্রচার কর্মসূচি, যুদ্ধের সময় সাধারণ মানুষের জীবনযাত্রার ধরন প্রভৃতি নিদর্শন সংগ্রহ, সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা করা হয়। পরের পয়েন্ট দেখো, বিজ্ঞান মিউজিয়াম। বিজ্ঞান মিউজিয়াম কি?
পরের পয়েন্ট দেখো, বিজ্ঞান মিউজিয়াম। বিজ্ঞান মিউজিয়াম কি? বিজ্ঞান মিউজিয়াম বিভিন্ন বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বিবর্তন, বিজ্ঞানের অগ্রগতি, বিস্ময় প্রভৃতি বিষয়ের নিদর্শন সংগ্রহ, সংরক্ষণ ও প্রদর্শন করে থাকে। উদাহরণ কি হবে? শিকাগোর মিউজিয়াম অফ সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি হলো একটি বিজ্ঞান মিউজিয়ামের উদাহরণ। এখানে কি কি নিদর্শন দেখা যায়? বিভিন্ন নিদর্শনের মাধ্যমে অথবা 3D ভিডিও চিত্রের মাধ্যমেও বিজ্ঞান মিউজিয়াম তার বিষয় প্রদর্শন করে থাকে। তারপরের পয়েন্ট দেখো, ভ্রাম্যমাণ মিউজিয়াম। যখন কোনো ভ্রাম্যমাণ যানের মাধ্যমে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ঐতিহাসিক বা দুর্লভ নিদর্শনসমূহ দর্শকদের সামনে প্রদর্শন করা হয়, তখন তাকে ভ্রাম্যমাণ মিউজিয়াম বলে। উদাহরণ কি হবে? 2011 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সার্ধ শতবর্ষ উপলক্ষে নির্মিত সংস্কৃতি এক্সপ্রেস। এখানে কি কি থাকে না, ট্রেন, মোটর ভ্যান প্রভৃতি যানে ভ্রাম্যমাণ মিউজিয়াম তৈরি করে তা এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো হয়। উপসংহার কি বলছে দেখো, বর্তমানে মিউজিয়াম হলো শিক্ষা বিজ্ঞানের অঙ্গ। এখানে সংরক্ষিত তথ্য ও প্রদর্শনী থেকে সরাসরি সেই সময়কার জীবন, সামাজিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা ইত্যাদি সম্পর্কে অনুমান করা যায়। তাই আধুনিক বিশ্বে মিউজিয়ামের গুরুত্ব অনেক। এর পরের প্রশ্ন দেখো, অপেশাদারী ইতিহাসের সাথে পেশাদারী ইতিহাসের পার্থক্য কি? এটা 3 নম্বর প্রশ্ন ছিল। উত্তরটা দেখো, অপেশাদারী ইতিহাস ও পেশাদারী ইতিহাসের মধ্যে বেশ কিছু পার্থক্য লক্ষণীয়। যেমন প্রথমে প্রকৃতিগত। অপেশাদারী ইতিহাস কল্পনাশ্রয়ী, অর্থাৎ এক্ষেত্রে প্রাপ্ত তথ্যের বিচার বিশ্লেষণের উপর ততটা জোর দেওয়া হয় না। কিন্তু অন্যদিকে পেশাদারী ইতিহাস হলো বাস্তবধর্মী, কারণ ঐতিহাসিক ভিন্ন ভিন্ন তথ্যের সমাহার থেকে তথ্যটিকে খুঁজে বার করে বিচার বিশ্লেষণের মাধ্যমে তার নির্যাস তৈরি করেন। তারপরের পয়েন্ট দেখো, উপাদানগত, অর্থাৎ উপাদানগত পার্থক্য। অপ্রথাগত বিভিন্ন ইতিহাসমূলক উপাদান যেমন লোককথা, পুরাণ, কিংবদন্তি, বীরগাথা ইত্যাদির ওপর অপেশাদারী ইতিহাস নির্ভরশীল। কিন্তু পেশাদারী ইতিহাস প্রাথমিক উপাদান অর্থাৎ প্রাইমারি সোর্সের উপরই নির্ভরশীল। তারপরে দেখো, সীমাবদ্ধতাগত পার্থক্য। অপেশাদারী ইতিহাসের উপাদানগুলির ব্যবহার সময়কালের মধ্যেই অর্থাৎ সমকালের মধ্যেই সীমাবদ্ধ। এগুলি ভবিষ্যতের উপাদান হিসাবে গ্রহণীয় নয়। অন্যদিকে পেশাদারী ইতিহাস অতীতের কাহিনীর উপর নির্ভরশীল হলেও এই ইতিহাস আমাদের ভবিষ্যতে কি ঘটতে পারে তার একটি ধারণা বা ইঙ্গিত দেয়। ফলে আমাদের ভবিষ্যতের সমস্যার সমাধান করা অধিকতর সহজ হয়। তারপরের প্রশ্ন, এই পয়েন্ট দেখো, ইতিহাস চেতনার অভাব। অপেশাদারী ইতিহাসের উপাদানগুলি সমকালীন তথ্য জানার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলেও ইতিহাসগত চিন্তা ভাবনা চেতনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়। কিন্তু পেশাদারী ইতিহাসের ক্ষেত্রে ঐতিহাসিক বিভিন্ন ঘটনার ঐতিহাসিক উৎস ও তথ্য যাচাই করে এবং সুসংবদ্ধ পদ্ধতি ব্যবহার করে যথার্থ ইতিহাস রচনা করে বলে এটি ইতিহাসগত চিন্তাভাবনা চেতনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। পরের পয়েন্ট দেখো, অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির অভাব। অপেশাদারী ইতিহাস রচনায় অর্থনীতির ভূমিকা ততটা গুরুত্বপূর্ণ নয়। অন্যদিকে পেশাদারী ইতিহাস রচনায় অর্থনীতির পাশাপাশি মানুষের সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক ইত্যাদি জীবনকেও গুরুত্ব প্রদান করা হয়। এরপরে যে প্রশ্নটা ছিল দেখো, উপযুক্ত তথ্য সহযোগে নিচের ছকটি পূরণ করো। এই যে ছকটা দেওয়া আছে কি কি, পৌরাণিক কাহিনী, তার দুটো বৈশিষ্ট্য লিখতে বলেছে, দুটো উদাহরণ দিতে বলেছে এবং ইতিহাস নির্মাণে ইহার যে ভূমিকা রয়েছে সেগুলো লিখতে বলেছে। সেই একই রকমভাবে লোককথা, স্মৃতিকথা, কিংবদন্তি এই সবগুলি লিখতে বলেছে। এই প্রশ্নের উত্তরটা তোমাদের ছক না দিয়ে পরপর ক্রমানুযায়ী সাজিয়ে লিখে দেওয়া হয়েছে। দেখো, প্রথমেই ক যেহেতু দাগ নাম্বার দেওয়া ছিল,
সেই দাগ নম্বরে আসছে কি পৌরাণিক কাহিনী। প্রথমেই দেখো, প্রাগৈতিক যুগের বিভিন্ন কাহিনী বা ঘটনার বিবরণ যে ঐতিহাসিক উপাদানগুলিতে তুলে ধরা হয় তাকে পৌরাণিক কাহিনী বলে। তাহলে পৌরাণিক কাহিনীর বৈশিষ্ট্য, উদাহরণ আর ইতিহাস নির্মাণের ভূমিকার আগে পৌরাণিক কাহিনী কাকে বলে সেই সম্পর্কে দুটো লাইন লেখা হলো। তোমরা এগুলো কিন্তু অবশ্যই এইভাবেই অ্যান্সারগুলো যদি তৈরি করতে পারো, পরীক্ষা তোমরা ফুল মার্কসই পাবে। পরের যে পয়েন্ট দেওয়া ছিল, প্রথম পয়েন্ট দেওয়া ছিল বৈশিষ্ট্য। দুটো বৈশিষ্ট্য লিখতে বলেছে। প্রথম বৈশিষ্ট্য দেখো, প্রাগৈতিহাসিক বিবরণ। পৌরাণিক কাহিনীগুলি হলো প্রাগৈতিহাসিক যুগের ইতিহাস। মানব সভ্যতার উন্মেষের আগে মানুষ কেমন ছিল তার বিভিন্ন খণ্ডচিত্র পাওয়া যায় এই কাহিনীগুলিতে। পরের বৈশিষ্ট্য দেখো, উৎসগত সাদৃশ্য। ভারত সহ বিভিন্ন দেশের পৌরাণিক কাহিনীগুলি মূলত সেই সব দেশের মহাকাব্যর মধ্যে বেশি পাওয়া যায়। ভারতের রামায়ণ ও মহাভারত, গ্রীসের ইলিয়ড ও ওডিসি ইত্যাদি মহাকাব্য এক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য, যদিও পৃথকভাবে পুরাণগুলির অস্তিত্ব ও লক্ষণীয়। এবার উদাহরণ চেয়েছে। উদাহরণটা তোমরা দেখো, মহাকবি কালিদাসের কাহিনী, বেহুলা লক্ষিন্দারের কাহিনী, এগুলো পৌরাণিক কাহিনীর উদাহরণ। ইতিহাস নির্মাণের যে ভূমিকা কি রয়েছে সেটা দেখে নাও। পৌরাণিক কাহিনীগুলি অতীত ইতিহাসের বহু সত্য ও যথার্থ উপাদান লুকিয়ে থাকে। তাই প্রাচীন গ্রীসের পৌরাণিক কাহিনীগুলিতে তাদের দেবতা, পূর্বপুরুষ এবং বীর পুরুষের গল্প বলে মনে করা হয়। জে.এফ. বিয়ারলিন মনে করেন যে মিথ বা পৌরাণিক কাহিনীগুলি হলো গল্পের আকারে সত্য ঘটনার প্রকাশ। প্রাচীন গ্রীসের পৌরাণিক কাহিনীর সূত্র ধরেই আধুনিক কালে ট্রয় নগরী ও ট্রয়ের যুদ্ধক্ষেত্রের অবস্থার নির্ণয় করা সহজ হয়েছে। পরে যে প্রশ্নটা ছিল, পরেরটা ছিল লোককথা। সেই একই রকমভাবে বৈশিষ্ট্য, উদাহরণ এবং ইতিহাস নির্মাণের ভূমিকা। তার আগে লোককথা কি, দুটো লাইন দেখে নাও। লোককথা হলো এক ধরনের গল্পকথা যেগুলি অতীত বা ঐতিহাসিক ঘটনার অনুকরণে গড়ে ওঠে এবং এগুলি অতীত থেকেই লোকের মুখে বংশ পরম্পরায় প্রচার হয়ে আসছে। তবে লোককথার কাহিনীগুলির উদ্ভব কাল সম্পর্কে সঠিকভাবে কিছুই জানা যায় না। গবেষকরা অনুমান করেন যে সভ্যতার ইতিহাসে গোষ্ঠী জীবন শুরুর পরই লোক সমাজে লোককথার সৃষ্টি হয়েছে। বৈশিষ্ট্য দেখো, প্রথম বৈশিষ্ট্য ঘটনার প্রাধান্য। লোককথাগুলিতে ঘটনার বিন্যাস লক্ষ্য করা যায়। কোনো কোনো গল্পে ঘটনার সূচনা থেকে চরম মুহূর্ত পর্যন্ত মিলানান্তক পরিণতি দেখা যায়। আবার কোথাও মূল চরিত্রে গৃহত্যাগ, অভিজ্ঞতা অর্জন এবং শেষে নিজ গৃহে প্রত্যাবর্তনের পরিণতি হয়। পরের বৈশিষ্ট্য দেখো, অতি প্রাকৃতিক বিষয়। লোককথার কাহিনীর মধ্যে মানুষের সঙ্গে বিভিন্ন ভৌতিক বা অতি প্রাকৃতিক চরিত্রের মিশ্রণ ঘটতে দেখা যায়, যেমন পরী, ড্রাগন, দৈত্য, ডাইনি, পিশাচ, ভূত, প্রেত ইত্যাদি। এছাড়াও বিভিন্ন জাদুমন্ত্র বা অলৌকিকতারও মিশ্রণ ঘটতে দেখা যায়। পরে দেখো উদাহরণ বলছি কি, ঠাকুমার ঝুলি, ঈশপের নীতিকথা, এগুলি লোককথার উদাহরণ। ইতিহাস নির্মাণের কি ভূমিকা রয়েছে দেখো। লোককথাগুলি সমাজের ঐতিহাসিক কাহিনী অনুকরণে ঘটতে দেখা যায়। এগুলির মধ্যে নৃতত্ত্ববিদরা সেই সময়কার সমাজ ব্যবস্থার ইতিহাস সম্পর্কে তথ্য সংগ্রহ করে ঐতিহাসিক গবেষণার কাজে লাগাতে পারে। পরের প্রশ্ন যেটা ছিল স্মৃতিকথা। স্মৃতিকথা কাকে বলবো? কোনো ব্যক্তি তার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনার পরবর্তীতে যে স্মৃতিচারণ করেন তার প্রকাশকেই বলা হয় স্মৃতিকথা। বৈশিষ্ট্য দেখো, প্রথমেই রয়েছে সাহিত্যবোধ। স্মৃতিকথা হলো এক ধরনের সাহিত্য যেখানে লেখক তার অতীত জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা স্মৃতি থেকে সংগ্রহ করে সাহিত্য রচনা করেন, আর তাই আত্মজীবনীগুলি পাঠকদের কাছে বিশেষ সমাদর লাভ করে। ঘটনার সত্যতা। স্মৃতিকথার মধ্যে কল্পনার কোনো স্থান নেই, এর বাস্তব ভিত্তি রয়েছে। কোনো ব্যক্তি তার প্রত্যক্ষ বা পরোক্ষ অভিজ্ঞতার কথা প্রকাশ করলে তার মধ্যে থাকে ঘটনার সত্যতা, যা ঐতিহাসিক ভিত্তিতে সুদৃঢ় করে তোলে। উদাহরণ দেখো, মণিকুন্তলা সেনের সেদিনের কথা, নারায়ণ সান্যালের আমি নেতাজিকে দেখেছি ইত্যাদি স্মৃতিকথার উদাহরণ। ইতিহাস নির্মাণের ভূমিকা কি? স্মৃতিকথাগুলি বিশিষ্ট ব্যক্তিদের দ্বারা রচিত হওয়ায়
তাতে অতিরিক্ত কল্পনা এবং অতিরঞ্জনের খুব বেশি সম্ভাবনা থাকে না। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকথায় ভারতের স্বাধীনতা আন্দোলনে বাঙালির অবদানের কথা জানা যায়। তারপরের পয়েন্ট বা প্রশ্ন বা শেষ প্রশ্ন যেটা ছিল একদম শেষ অংশটুকু, কিংবদন্তি। তাহলে কাকে বলে? বৈশিষ্ট্য, উদাহরণ এবং ইতিহাস নির্মাণে এবার ভূমিকা দেখব। কিংবদন্তি কি? আধা সত্য বা অসত্য থেকে অসত্য যে গল্পকথা লোক পরম্পরায় বহুশ্রুত হয়ে কোনো দেশ বা জাতির সাংস্কৃতিক গৌরবকে প্রতিষ্ঠিত করে, যার আংশিক ঐতিহাসিক ভিত্তি থাকে, সেই গল্পকথা বা কাহিনী হলো কিংবদন্তি। বৈশিষ্ট্য কি? বাস্তব ভিত্তি। কোনো বাস্তব ঘটনাকে কেন্দ্র করে সাধারণত কিংবদন্তিগুলি গড়ে ওঠে। এই কাহিনীগুলির সঙ্গে কোনো স্থানের নাম জড়িত থাকে। দীর্ঘ সময় স্রোতে লোকমুখে প্রচারের সময় এই কাহিনীগুলি কিছু অতিরঞ্জন যোগ হলেও বাস্তব ভিত্তি সর্বাংশে লোপ পায় না। তারপরের বৈশিষ্ট্য দেখো, উদ্ভব। অধিকাংশ ঐতিহাসিক মনে করেন যে মানুষ সামাজিক বিবর্তনের অনেকটা পথ পেরিয়ে আসার পর কিংবদন্তি কাহিনীগুলি সৃষ্টি লাভ করেছে। পৌরাণিক কাহিনীগুলির সৃষ্টির পরবর্তী সময়কালে মানব সমাজে যখন কিছু ইতিহাস চেতনা জেগে ওঠে, তখনই আবির্ভাব ঘটে কিংবদন্তির। উদাহরণ দেখো, গ্রিসের হারকিউলিস, ব্রিটেনের রবিনহুড ইত্যাদি হলো ইহার উদাহরণ। এর পরের পয়েন্ট দেখো, ইতিহাস নির্মাণে ভূমিকা। কিংবদন্তিগুলি একটি অঞ্চলের একটি জনগোষ্ঠীর সংস্কৃতিকে তুলে ধরে। তাদের অতীত ঐতিহ্য, ধর্ম, ঐতিহাসিক পরিচিতি, সমাজ, রাজনীতি, অর্থনীতি, নৈতিকতা প্রভৃতির মূল্য প্রকাশিত হয় কিংবদন্তির মধ্য দিয়ে। স্টুডেন্টস, এই ছিল আজকের তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1-এর ইতিহাসের সম্পূর্ণ সমাধান। তোমরা আশা করি এই ভিডিওটা তোমাদের উপকার হবে এবং ভালোও লাগবে। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো। যদি কোনো সমস্যা থাকায় অবশ্যই কমেন্টে জানাও। আর যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থেকো।